হ্যালো স্টুডেন্টস, এখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি এক্সারসাইজ 7 এর প্রবলেম সলভিং আলোচনা করছি। ভেরি শর্ট কোশ্চেন, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন। তার মানে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 3 ডাইমেনশনাল জিওমেট্রি অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি এর অনুশীলনীর অঙ্ক, অনুশীলনী 7 এর 2 মার্কসের অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম একের দাগে যে কোশ্চেন আমাদের বলছে যে একের দাগে যে কোশ্চেন বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু কোন অষ্টমাংশে আছে ওইটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। কোন অষ্টমাংশে আছে নির্ণয় করতে। অষ্টমাংশ বলা হচ্ছে কেন? কারণ অষ্টমাংশ বলা হচ্ছে এই জন্য যে এই যে 2Dতে এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট, এখানে কী বলা হয়েছিল? কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, 4টে ভাগ ছিল। এখানে যেহেতু 8টা ভাগ 3Dতে, ওই জন্য আমরা এটাকে বলি অক্ট্যান। তো এটা তোমাদের আমি আগে দেখিয়েছিলাম যে থিওরি ক্লাসে যে 8টা কোয়াড্র্যান্ট 3Dতে কেমন হয় সেটা বলা হয়েছিল। দেখো, এখানে যে 4টে কোয়াড্র্যান্ট আছে, এই কোয়াড্র্যান্টের নাম কি? ফার্স্ট কোয়াড্র্যান্ট ঠিকই, কিন্তু একে অন্যভাবেও বলা যায়। দেখো, এক্স ও ওয়াই ডট, এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, এটা কি না? এক্স ডট ও ওয়াই, এটা কি? এক্স ডট ও ওয়াই ডট, এক্স ডট ও ওয়াই ডট, আর এটা কি? এক্স ও ওয়াই ডট। তো এখানে একটা জিনিস খুব মন দিয়ে দেখো, এই কোয়াড্র্যান্টে প্লাস প্লাস, এই কোয়াড্র্যান্টে এক্সের মান হয় মাইনাসে আর ওয়াই এর মান হয় প্লাসে। এখানে দুটোই মাইনাস আর এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে মাইনাস। দেখো, এই যে কোয়াড্র্যান্টের নাম লিখেছি তার সঙ্গে এর একটা মিল আছে। কেমন? এইখানে দেখো, এক্স ডট ও ওয়াই ডট, এই এক্সের মাথায় যেহেতু ডট আছে ওই জন্য এক্স হচ্ছে মাইনাস, ওয়াই এর মাথায় ডট নেই মানে ওয়াই প্লাস। এখানে দুটোর মাথায় ডট আছে, এক্সের মাথায়ও আর ওয়াই এর মাথায়ও, ওই জন্য দুটোই মাইনাস। এই কোয়াড্র্যান্টে এক্সের মাথায় ডট নেই ওই জন্য এক্স প্লাস, ওয়াই এর মাথায় ডট আছে ওই জন্য ওয়াই হচ্ছে মাইনাস। এইভাবে একটা কোয়াড্র্যান্টের নামের সঙ্গে সেই কোয়াড্র্যান্টে অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কের যে চিহ্ন ওইটা ঠিক করা হয়। অর্থাৎ আমাকে যদি কোথাও বলা থাকে যে মনে করো -3,2, সঙ্গে সঙ্গে আমি দেখব এক্স হচ্ছে মাইনাস, তার মানে এক্স ডট ও ওয়াইয়ের মাথায় ওয়াই মাইনাস নেই, তার মানে এখানে ডট হবে না। এক্স ডট ও ওয়াই, অর্থাৎ এক্স ডট ও ওয়াই এই পাদে, এই কোয়াড্র্যান্টে এই বিন্দুটা অবস্থিত, এটা আমরা ঠিক করতে পারি। ঠিক একইভাবে 3Dতে ওই কনসেপ্টটা কাজে লাগাও। কীরকম কনসেপ্ট দেখো, 3, 4, -5। আচ্ছা, এই যে অক্ট্যান বলেছে অষ্টমাংশ, এই অষ্টমাংশে নাম কেমনভাবে হয় না? অষ্টমাংশে তো এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, আবার জেড অক্ষও আছে, আর একটা মূল বিন্দু আছে ও। তাহলে অক্ট্যান্টের ফার্স্ট যে অক্ট্যান্ট ওটার নাম ও এক্স ওয়াই জেড, তারপরে হবে ও এক্স ডট ওয়াই জেড, তারপরে হচ্ছে ও এক্স ওয়াই ডট জেড, তারপরে ও এক্স ওয়াই জেড ডট, তারপরে হচ্ছে কি না ও এক্স ডট ওয়াই ডট জেড, ও এক্স ওয়াই ডট জেড ডট, ও এক্স ডট ওয়াই জেড ডট, ও এক্স ডট ওয়াই ডট জেড ডট। দেখো, 8টা ভাগ হয়েছে, 8টা কোয়াড্র্যান্টের নাম এইভাবে দেওয়া হয়। তো এখানে কোন বিন্দু কোন কোয়াড্র্যান্টে অবস্থিত ওইটা আমাকে বলতে হবে। আমি একের দাগে 4টে কোশ্চেন নিয়েছি,
কিন্তু একের দাগে আছে আমাদের বেশি প্রশ্ন, আছে আমাদের 9খানা প্রশ্ন। আমি 4টে করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা করবে। তো দেখো এই যে প্রথম পয়েন্টটা আছে, এটা কোন বিন্দুতে, কোন অক্টেন্টে অবস্থিত, কোন অষ্টমাংশে অবস্থিত, কি করে বুঝবো? না মূলবিন্দু ও, এটা তো লিখতেই হবে। এর সঙ্গে এক্স আছে, এক্স পজিটিভ আছে মানে শুধু এক্স, ওয়াই পজিটিভ আছে শুধু ওয়াই, জেড নেগেটিভ আছে ওই জন্য এটা জেড ডট। এটা কি হবে? এটা হচ্ছে ও এক্স নেগেটিভ আছে মানে এক্স ডট, ওয়াই জেড। এটা কি হবে? না এক্স ডট, প্রথমে তো ওয়াই, তারপরে হচ্ছে এক্স ডট, তারপরে হচ্ছে ওয়াই ডট, তারপরে হচ্ছে জেড। এই অক্টেন্টে অবস্থিত। এটা কি আছে? না এটা হচ্ছে ও এক্স পজিটিভ মানে এক্স, ওয়াই নেগেটিভ আছে মানে ওয়াই ডট, আর জেড। এটা কি আছে? ও এই 4টে কোশ্চেন। এইবার আমরা আসি নেক্সট কোশ্চেনে, 2-এর দাগ। তোমরা এখানে বাকিগুলো নিজেরা সলভ করবে। এইবারে 2-এর দাগে আসি। দেখো দেখো খুব মন দিয়ে দেখবে। এখানে যেটা বলেছে, এই যে অক্টেন্ট আছে, এই অক্টেন্টে অবস্থিত যে কোনো বিন্দুর যে স্থানাঙ্ক আমরা লিখব, এই অক্টেন্টে অবস্থিত যে কোনো বিন্দুর যখন আমরা স্থানাঙ্ক লিখব, তখন স্থানাঙ্কে প্রথমে এক্সের মান থাকবে, তারপর ওয়াইয়ের মান থাকবে, আর তারপর জেডের মান থাকবে। এই যে এক্স ওয়াই জেডের মান, এই মানগুলো ধনাত্মক চিহ্নযুক্ত নাকি ঋণাত্মক চিহ্নযুক্ত, এটা আমাকে বলতে হবে। কি বলেছে? মনে করো ত্রিমাত্রিক দেশে পি এক্স ওয়াই জেড একটি বিন্দু, নিচের প্রতি ক্ষেত্রে পি বিন্দুর অবস্থান প্রদত্ত অষ্টমাংশে হলে এক্স ওয়াই ও জেডের চিহ্ন উল্লেখ করো। এই যে এইখানে আছে এক্স ওয়াই জেড, এদের আগে তো একটা চিহ্ন থাকবে, এরা পজিটিভ না নেগেটিভ সেরকমভাবে দেওয়া হবে। তো যদি এই বিন্দুটা এই অক্টেন্টে অবস্থিত হয়, তাহলে এখানে এক্সের মানটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে, ওয়াইয়ের মানটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে, জেডের মান পজিটিভ হবে কি নেগেটিভ হবে, ওটা আমাকে ঠিক করতে হবে। তো দেখো এই যে অক্টেন্ট আমরা লিখেছি, এইটা তো কোয়াড্রেন্ট 2Dতে। তা 2Dতে এই কোয়াড্রেন্টে যে কোনো একটা পয়েন্ট আমি এখানে নিলাম। এই পয়েন্টের যখন স্থানাঙ্ক লিখব, তখন এক্সের মান হবে পজিটিভ আর ওয়াইয়ের মান হয়ে যাবে কত? নেগেটিভ, মাইনাস ওয়াই। হবে কি হবে না? কারণ এইটা এক্স ও ওয়াই ডট আছে, তাহলে এক্সটা এখানে পজিটিভ হয় আর ওয়াইটা এখানে কি হয়? নেগেটিভ হয়। তার মানে প্রথমটা পজিটিভ নাম্বার, তারপর একটা নেগেটিভ নাম্বার। ঠিক তেমনি যদি এখানে আসি, তাহলে দুটোই মাইনাস আছে। তার মানে এখানে এক্স যেটা থাকবে সেটাও লেস দেন 0 হবে মানে নেগেটিভে হবে, আর ওয়াই যেটা থাকবে সেটাও লেস দেন 0 হবে মানে নেগেটিভ হবে। ঠিক সেমভাবে যদি আমরা 2-এর দাগের কোশ্চেনগুলোতে আসি, এখানে তোমরা খুব মন দিয়ে দেখো, ও এক্স ডট ওয়াই জেড ডট, তার মানে যেটা এক্স থাকবে ডট আছে মানে এটা নেগেটিভ হবে, ওয়াই আছে ওয়াই ডট নেই তার মানে পজিটিভ হবে, জেড ডট আছে তার মানে জেডটা কী হবে? নেগেটিভ হবে। ঠিক তেমনি এটা কী হবে? তাহলে এই অক্টেন্টে অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি লিখতে যাও, তার এক্সের যে মানটা তোমরা লিখবে সেটা ঋণাত্মক হবে অর্থাৎ লেস দেন 0 হবে, আর ওয়াইয়ের মান যদি তুমি লিখতে চাও তাহলে সেটা অবশ্যই 0-এর চেয়ে বড় হবে, আর যদি জেডের মান লিখতে চাও তাহলে অবশ্যই সেটা 0-এর থেকে ছোট হবে। ঠিক তেমনি এইখানে যদি আমরা লিখি তাহলে এই অক্টেন্টে, তাহলে এক্সের মান ডট আছে মানে নেগেটিভ, ওয়াইয়ের মান ডট আছে মানে নেগেটিভ, আর জেডের মান ডট নেই মানে পজিটিভ। আর যদি এইটা আমরা লিখতে চাই তখন কি হবে? না এক্সের মান হবে নেগেটিভ, ওয়াইয়ের মান পজিটিভ, আর জেডের মানও পজিটিভ যেহেতু ডট নেই। তার মানে এই বিন্দুর কোনো স্থানাঙ্কে যদি এক্স ওয়াই জেড হয় তাহলে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, জেড নেগেটিভ। এই অক্টেন্টে কোনো যদি বিন্দু নিই আমরা এবং সেই বিন্দুটা যদি এক্স ওয়াই জেড নিই, তাহলে অবশ্যই এখানে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, জেড পজিটিভ হবে, আর এখানে এরকম হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 3-এর দাগ যেটা বলেছে যে এদের যে অবস্থান
সেই অবস্থান আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো 3-এর দাগ কি বলেছে, 3-এর দাগ বলছে যে ত্রিমাত্রিক দেশে নিচের বিন্দুগুলির অবস্থান নির্ণয় করো। ত্রিমাত্রিক দেশে নিচের বিন্দুগুলির অবস্থান নির্ণয় করো। তো দেখো যখন এই বিন্দুর অবস্থান নির্ণয় করব, এখানে দেখো এক্স একটা সংখ্যা দেওয়া আছে, ওয়াই সংখ্যা দেওয়া নেই, জেড সংখ্যা দেওয়া নেই। তার মানে এটা এক্স শুধু দেওয়া আছে, মানে এক্স অক্ষ, তার মানে এটা হচ্ছে এক্স এক্স অক্ষ। এবার কোশ্চেন হচ্ছে এক্স অক্ষ দুটো। আমি 3Dতে যখন শিখেছি, আমরা 3Dতে যখন আমরা শিখেছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ। আমরা এখানে শিখেছি যে যখন এক্স ওয়াই জেড 3টে অক্ষ আমরা নেব, এই 3টে অক্ষে একটা ব্যাপার আছে। এই যে এক্স অক্ষ যেটা বলছি, এই এক্স অক্ষের মূলবিন্দু থেকে ডান দিকে হচ্ছে ধনাত্মক দিক, মূলবিন্দু থেকে বাম দিকে হচ্ছে ঋণাত্মক দিক। এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ মূলবিন্দু থেকে এই দিকে হচ্ছে ধনাত্মক, মূলবিন্দু থেকে এদিকে হচ্ছে ঋণাত্মক। আর জেড হচ্ছে মূলবিন্দু থেকে উপরের দিকে ধনাত্মক, আর মূলবিন্দু থেকে নিচের দিকে হচ্ছে ঋণাত্মক। এখানে এই যে বিন্দুটা আছে, এটা যেহেতু এক্স হচ্ছে ধনাত্মক, তার মানে এক্স অক্ষের বাম দিকে কিন্তু বিন্দুটা থাকবে না। বাম দিকে যদি হয় তাহলে কি মূলবিন্দু থেকে বাম দিকে হলে ঋণাত্মক সংখ্যা ধরা হয়, আর ডান দিকে হলে ধনাত্মক সংখ্যা ধরা হয়। ওই জন্য এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুটা, এই বিন্দুটা। এবার এই বিন্দুটা কার উপর অবস্থিত, দেখো এইখানে এক্সের মান নেই, ওয়াই এর মান আছে, জেড এর মান আছে। তার মানে এখানে কি হবে, এখানে যেহেতু এক্স নেই, ওয়াই আর জেড দুটো সংখ্যা আছে, ওই জন্য এখানে আমরা লিখব যে ওয়াই জেড সমতলের উপর অবস্থিত। কার উপর, এবারে ওয়াই জেড সমতল যেটা, এই ওয়াই জেড সমতলের আবার ধনাত্মক দিক আর ঋণাত্মক দিক বলে কোনো কথা নেই। ওই জন্য এখানে শুধু আমরা ওয়াই জেড সমতল বলে লিখতে পারি যে ওয়াই জেড, এখানে যেহেতু ওয়াই এর মান আছে আর জেড এর মান আছে, তার মানে ওয়াই জেড সমতলের উপর এই বিন্দুটি অবস্থিত। ঠিক তেমনি এটা এক্স আছে, আর কে আছে না ওয়াই আছে, তার মানে এটা কি হবে এক্স ওয়াই সমতলের উপর অবস্থিত। এটা কি হচ্ছে দেখো, ওয়াই এর মান দেওয়া আছে, যে এক্স দেওয়া নেই আর জেড দেওয়া নেই। যখন একজন দেওয়া থাকবে তখন কোনো অক্ষের উপর আছে, ওই অক্ষ তার নেগেটিভ কি পজিটিভ তার চিহ্ন এইখানে লেখা থাকবে। আর যখন দুটো অক্ষর দেওয়া থাকবে, মানে দুটোর সংখ্যা দুটোর মান দেওয়া থাকবে, তখন দুটো তো আর অক্ষ হয় না, এক্স ওয়াই অক্ষ হয় না, এক্স ওয়াই কী হয় সমতল হয়। ওই জন্য এক্স ওয়াই সমতল লিখেছি। এখানে তেমনি ওয়াই জেড অক্ষ হয় না, ওয়াই জেড কী হয় সমতল হয়। তো এখানে শুধু ওয়াইয়ের মান দেওয়া আছে, তার মানে ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা এটা লিখব যে ওয়াই অক্ষের ওপর অবস্থিত। কোন ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ দুই প্রকারের, একটা ধনাত্মক ওয়াই অক্ষ আর একটা ঋণাত্মক ওয়াই অক্ষ। তাহলে এটা ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, তাহলে এটা লিখব ঋণাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থিত, ঋণাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থিত। এইটা দেখো এক্স আছে, জেড আছে, তার মানে জেড এক্স বা এক্স জেডও লিখতে পারো, জেড এক্স সমতলের উপর লিখবে, সমতলের উপর অবস্থিত, নিজেরা লিখবে। এইটা কি হবে, জেড দেওয়া আছে এবং নেগেটিভ দেওয়া আছে, তাহলে ঋণাত্মক জেড অক্ষের উপর এই বিন্দুটি অবস্থিত। তাহলে কোনটা অক্ষের উপর অবস্থিত, যখন অক্ষের উপর অবস্থিত থাকবে তখন ধনাত্মক অক্ষ কি ঋণাত্মক অক্ষ এটা উল্লেখ করতে হবে। তাহলে এটা ঋণাত্মক জেড অক্ষের দিকে উপর অবস্থিত। আর কোনটা সমতলের উপর অবস্থিত হবে সেটাও বুঝতে পেরেছো। আমাদের এটা গেল 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের কোশ্চেন। বাকি এইগুলোতে আরও কিছু আছে, সেগুলো তোমরা নিজেরা সলভ করবে। এইখানে আরও আছে, এগুলো নিজেরা সলভ করবে। এরপর 4-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো।
দেখো একটা জিনিস দেখো, আগে 2Dর কনসেপ্টে এসো। যেখানে 2Dর কনসেপ্ট আমরা বলছে আমাদের যে একটা পয়েন্ট, ধরো এইখানে একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে 2, -3। মূলবিন্দু থেকে এর দূরত্ব যা, ঠিক সেম দূরত্বে কোনো বিন্দু যদি আমাদের নিতে হয়, তাহলে এই পয়েন্টটা এখানে যদি চলে আসে, তখন কি হবে না, এটা 2টা 2ই থাকবে, আর -3টা কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। কেন না, এটা তখন ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে আসছে। যদি এর থেকে এর দূরত্ব যা হয়, এর থেকে সেম দূরত্ব নিতে গেলে এই বিন্দুতে পৌঁছে যাচ্ছে, সেটা ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি পয়েন্টটা আসে। আবার বলছি, মূলবিন্দু থেকে একটা বিন্দু পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে বলা হয়েছে এই সেম দূরত্বে আর কোন কোন বিন্দু অবস্থিত। তো এখান থেকে আমাকে এইটাই বলা হয়েছে যে 4-এর দাগ, এই বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয় করো, মূলবিন্দু থেকে একই দূরত্বে সেই সব বিন্দুর স্থানাঙ্ক উল্লেখ করো যাদের XYZ স্থানাঙ্কের সাংখ্যমান বিন্দুটির XYZ এর স্থানাঙ্কের সাংখ্যমানের সঙ্গে সমান, অর্থাৎ এই সাংখ্যমানটা সেম থাকবে। বলছে প্রথম বলছে মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করো। দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তোমরা জানো, এর স্থানাঙ্ক তো সবসময় 0,0, এর দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। এবার এই মান দুটো যদি একই থাকতে হয়, তাহলে এই সমান দূরত্বে আর কোন বিন্দু আছে, এটা আছে, শুধু এই চিহ্নটা পাল্টে যাবে। আবার এই সাংখ্যমান একই রেখে যদি এখানে একটা বিন্দু নিই, তখন এটা কি হয়ে যাবে না -2,3, আর এখানে একটা বিন্দু নিলে এটা হবে -2,3। এই প্রত্যেকটা বিন্দু সাংখ্যমান একই, তারা সমান দূরত্বে অবস্থিত, মূলবিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত, কিন্তু শুধু তাদের চিহ্নটা আলাদা। এটা 2Dতে। আমাকে 4-এর দাগ যেটা কোশ্চেন বলেছে যে 3Dর কনসেপ্টে এসো, -6 to -3, -6 to -3, এই যে বিন্দুটা মূলবিন্দু থেকে দূরত্ব কত হবে না, √, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে না 49,7 একক। এটা হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব। এরপর আমাকে বলেছে ওই একই কনসেপ্ট, যেই সাংখ্যমানগুলো একই থাকবে, শুধু চিহ্নগুলো পরিবর্তন করলে বিভিন্ন অক্টেন্টে চলে যাবে। তার মানে এর সঙ্গে একই সাংখ্যমান বিশিষ্ট এবং মূলবিন্দু থেকে একই দূরত্বে অবস্থিত বিন্দুগুলি যদি বিভিন্ন অক্টেন্টে চলে যায়, তাহলে তাদের স্থানাঙ্ক কেমন হবে না, প্রথমে এইটাকে আমরা 6 লিখতে পারি, শুধু এর চিহ্নটা পাল্টালাম, চেঞ্জ করলাম। এইটা একটা জিনিস দেখো, প্রথমে এই সাংখ্যমানগুলো পুরো লিখে দাও, মানে নাহলে কোনোটা মিস্টেক হয়ে যেতে পারে। প্রথমে সাংখ্যমানগুলো লিখে দাও, 6 to 3, এইটা প্রথমে লিখে দাও। লিখে দেওয়ার পরে তোমরা দেখো এর মতন একই চিহ্ন বিশিষ্ট একই সাংখ্যমান বিশিষ্ট কি বিন্দু হতে পারে। দেখো প্রথমে 6 to -3, একে মাইনাস করলাম, 6 - 2 3, এই মাইনাসটা একে করা হলো, 6 -6 2 3, 4টে বিন্দু হয়ে গেল। কিন্তু এবারে দেখো একে মাইনাস করেছি, একে মাইনাস করেছি, একে মাইনাস করেছি, এবার দুজন করে মাইনাস করব। -6 - 2 3, এরপর হচ্ছে 6 - 2 -3। যেমন একে মাইনাস করলাম, তারপরেরটাই একে মাইনাস করলাম, তারপরেরটাই একে মাইনাস করলাম। এখানে একে প্লাস করেছি, তারপরেরটাতে একটা কাজ করব, একে প্লাস করে দেবো, তারপরেরটাতে আমরা -2 -3 একে প্লাস করে দেবো। আর একটাতে এখানে যেমন 3টে প্লাস আছে, আর একটাতে 3টে মাইনাস করে দেবো, -6 -2 -3। দেখো 8টা অক্টেন্টের 8টা বিন্দু আমরা পেয়ে গেছি।
তার মধ্যে একটা বিন্দু এখানে দেওয়া আছে -6 2 -3, তার মানে এই বিন্দুটা এখানে দেওয়া আছে। বাকি বিন্দুগুলো এখানে লিখে দেবে। তাহলে সেই বিন্দুগুলোই হবে মূল বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত এবং একই সাংখ্যমান বিশিষ্ট যতগুলি বিন্দু আছে সবগুলো বিন্দু আমরা এখানে লিখে দিলাম। তো এটা গেল 4 দাগের কোশ্চেন। এরপর 5 দাগ যে কোশ্চেনটা বলেছে, প্রদত্ত বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। দুটি বিন্দু দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তো আশা করি তোমরা এটা নিজেরা পারবে। তাও আমার ডিউটি একটা করে দেওয়া। যেটা প্রথম কোশ্চেনটা বলেছে 1 2 4, আর একটা বিন্দু বলেছে -1 -1 -2, -1 -1 -2। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে না √, এইটা মাইনাস এইটা তার হোল স্কয়ার, তার মানে -1 তার হোল স্কয়ার প্লাস এইটা মাইনাস এইটা তার হোল স্কয়ার, -1 -2 তার হোল স্কয়ার, -2 -4 তার হোল স্কয়ার, এইটা মাইনাস এইটা তার হোল স্কয়ার প্লাস এইটা মাইনাস এইটা তার হোল স্কয়ার প্লাস এটা মাইনাস এটা তার হোল স্কয়ার। তাহলে কী হবে √4 9 36, তার মানে হচ্ছে 7 ইউনিট, 7 একক। এটা হয়ে গেল আমাদের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। এরপর তারপরেরটা নিজেরা করবে। 6 দাগ যেটা বলেছে, স্থানাঙ্ক অক্ষগুলি থেকে এই বিন্দুটির লম্ব দূরত্বগুলি নির্ণয় করো। হ্যাঁ, এইটা একটা ভালো কোশ্চেন। দেখো 6 দাগ কি বলছে, কোন বিন্দুটার স্থানাঙ্ক বলেছে? বিন্দুটা বলেছে ছয়ের দাগ 1 -2 -3, 1 -2 -3, এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো খুব মন দিয়ে শোনো, 2Dতে যখন কোনো একটা বিন্দু P দেওয়া আছে 2, 3, আমাকে যদি বলে এই P বিন্দুর দূরত্ব অক্ষ দুটি থেকে নির্ণয় করো, তখন আমরা কি করব না এই অক্ষের উপর লম্ব অঙ্কন করব। এখান থেকে এটা 2 একক আর এখান থেকে এটা হচ্ছে 3 একক, তার মানে x অক্ষ থেকে 3 একক দূরত্বে এটা হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব, আর এইটা 2 যেটা আছে সেটা হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব। তার মানে y অক্ষ এইটা, y অক্ষের থেকে দূরত্ব, y অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব এইটা, এই দূরত্বটা এই দূরত্বের সঙ্গে ইকুয়াল, তার মানে এটা 2 হলে এটাও 2, অর্থাৎ এই 2টা হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব। তার মানে এই যে এইটা তো x এর মান থাকে, x এর মানটাই হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব, y এর মানটা হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব। এটা 3Dতে সিস্টেমটা আলাদা। কেমন? আমাকে দেখো এগুলো ইমাজিন করতে হয়, সবটা চোখে দেখতে পাই না, কারণ এটা তো 3Dর কোশ্চেন, তোমাদেরকে ইমাজিন করতে হবে, নাহলে পারবে না। দেখো আমি বুঝতে পারছি না যে তোমরা অক্ষগুলো দেখতে পাচ্ছ কি না। যাই হোক, যদি অক্ষগুলো দেখতে পাও তাহলে সেই কনসেপ্টে তোমরা দেখবে এরা পরস্পরের উপর লম্ব আছে। আমি একটা বিন্দু এই অক্টেন্টে নিলাম, আমার আঙুলটা যেখানে আছে এখানে কিন্তু এই অক্টেন্টে একটা বিন্দু আমরা নিলাম। কল্পনা করতে হবে এই আঙুল আমি এখান থেকে সরিয়ে দেবো, কিন্তু বিন্দুটা তোমার এইখানে মনে মনে ভেবে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, আমার যে কোনো অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব দরকার।
তাহলে দেখো যখন এই এই সরিয়ে দিলাম, এটা পি বিন্দু, যখন এই যে ওয়াই অক্ষ, যখন ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব নির্ণয় করব, তখন কিন্তু এইটা এই যে দাগটা হবে, এই দাগটা হবে এই বিন্দু থেকে এই অক্ষের দূরত্ব। তো এইটা মান কি করে নির্ণয় করব? আমার হাতে কি কি মান আছে, এই পি বিন্দু এইখানে যদি থাকে, এর স্থানাঙ্ক 2, 3, 4 আমি ধরে নিলাম যে পি বিন্দু যদি এইখানে থাকে, এর স্থানাঙ্ক 2, 3, 4। তাহলে 2 কোনটা, 3 কোনটা, 4 কোনটা, সবটা কল্পনা করবে। আমি বলে দিচ্ছি, কারণ যেটা একবার বলে দেবো এটা মাথায় রাখবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। এটা পি বিন্দু 2, 3, 4 তার স্থানাঙ্ক, তার মানে এটা মূল বিন্দু। এই বিন্দুতে পৌঁছানো হয় কীভাবে সেটা দেখো। যেমন এখানে এই বিন্দুতে পৌঁছানো হয় কীভাবে, 2 ঘর তারপর 3 ঘর। যখন গ্রাফ আঁকছিলাম আমরা ছোটোবেলায়, তখন এইটা 2 ঘর যাচ্ছিলাম, 1 ঘর 2 ঘর, আর এদিকে যাচ্ছিলাম 3 ঘর, তবে 2,3 বিন্দু পাচ্ছিলাম। ঠিক তেমনি 3Dতে যখন একটা বিন্দুতে আমরা পৌঁছাবো, কীভাবে পৌঁছাবো, 2, 3, 4। তাহলে দেখো মূল বিন্দু এক্স অক্ষ বরাবর 2 ঘর যাব, তারপরে ওয়াই অক্ষ বরাবর যাব 3 ঘর, তারপর জেড অক্ষ হচ্ছে এইভাবে, জেড অক্ষ বরাবর যাব 4 ঘর। তার মানে 2, 3, 4, 2, 3, 4, অর্থাৎ কোনটার লেন্থ কি সেটা বুঝে গেছো। এইটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই দাগটা দেখতে পাচ্ছ না, এটা কল্পনা করতে হবে। 2 ঘর, এই দাগ বরাবর 3 ঘর, এই দাগ বরাবর 4 ঘর। ওকে, তাহলে আমার হাতে কি কি মান আছে বুঝে গেছো। তোমরা এই দাগের কথা ভাবো 2 ঘর, এই দাগের কথা ভাবো 3 ঘর, আর এই দাগটাও কল্পনা করো এটা হচ্ছে 4 ঘর। এবার আমার দরকার কি, ধরো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব দরকার। তাহলে ওয়াই অক্ষের ওপর এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করো। সেই লম্বটা কিন্তু একটু বাঁকা হবে, এই যে এইভাবে হবে। এইবারে এই যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর যে লম্ব অঙ্কন করলাম, সেই লম্ব সরলরেখা মনে মনে ভাবো। সেই লম্বটা এখানে যেখানে ছেদ করলো, সেখান থেকে এইখানে যুক্ত করো। এইটা মানে কোনটা, এই পি বিন্দু যেটা ছিল, পি বিন্দু থেকে এই সমতলের উপর একটা লম্ব অঙ্কন করো। সেই লম্বটা মনে মনে ভেবে নাও। তাহলে কি হবে না, এই ওয়াই অক্ষ থেকে এই মূলবিন্দু পাদবিন্দুটা যুক্ত করো। তাহলে পি বিন্দু থেকে এটার উপর লম্ব অঙ্কন করলাম ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষ থেকে এই যে লম্ব পাদবিন্দু এটাকে যুক্ত করলাম, দুটো সরলরেখা হলো। আরেকটা সরলরেখা হচ্ছে ওইটা লম্ব সরলরেখাটা। তাহলে কটা হলো, 3টে। এই 3টে সরলরেখা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এর মধ্যে কার কার মান আমার জানা আছে দেখো। এইটার মান জানা আছে 4, এইটার মান জানা নেই। এইটার মান কি করে জানবো না, এইটা হচ্ছে এইটার সঙ্গে সমান। এইটা মানে কোনটা, এটা এক্স অক্ষ। এক্স অক্ষে ক ঘর ছিল, 2 ঘর। তাহলে এক্সের মান নিচ্ছি 2 ঘর, সেইটা হচ্ছে এটার সঙ্গে সমান। আর জেডের মান নিচ্ছি এটা 4 ঘর। এই 2 ঘর আর 4 ঘর, একটা হবে ভূমি আর একটা হবে লম্ব। আমার দরকার ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে অতিভুজ দরকার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলাতে আমরা এটা বের করে নিতে পারবো। সেটা হবে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব। অর্থাৎ ওয়াই অক্ষ থেকে যখন বিন্দুর দূরত্ব নির্ণয় করবো, এখানে কাকে কাকে ব্যবহার করা হলো, এক্সের মান আর জেডের মানকে। ঠিক তেমনি যদি এক্স অক্ষ থেকে দূরত্ব বের করতে হয়, তখন কার কার মান ব্যবহার হবে না, ওয়াই এর মান আর জেডের মান ব্যবহার হবে। দেখো এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। যে কোনো একটা বিন্দু পি আমার এর দূরত্ব নির্ণয় করতে হবে। এইটার দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে কোন অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে। তাহলে এই পি বিন্দু তো এখানে নেই, পি বিন্দুটা আছে ধরো এইখানে আছে। তাহলে পি বিন্দু থেকে আগে এইটার উপর লম্ব অঙ্কন করব, এটা হচ্ছে জেডের মান। আর এখান থেকে এই এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব, এইটা কার মান, ওয়াই এর মানের সঙ্গে সমান। আর এখান থেকে এটা হচ্ছে এক্স এর মান, এক্স ওয়াই জেড। কোনো বিন্দু পি তার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তার মানে এই পি বিন্দু থেকে এটার উপর যে লম্ব অঙ্কন করব, সেইটার দৈর্ঘ্য হচ্ছে জেড, আর এখান থেকে এটা হচ্ছে ওয়াই, আর এখান থেকে এটা হচ্ছে এক্স।
আমার যদি জেড অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব দরকার, এই পি বিন্দুর, তার মানে আমি এটাকে এরকম যুক্ত করব। যুক্ত করলে যে অতিভুজটা পাবো তার দৈর্ঘ্য কি করে নির্ণয় করব না, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তবে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে √ অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার যদি যেমন এখানে যখন আমরা এই পি বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ থেকে বের করছিলাম, তখন এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছিল ওয়াই এর মান, আবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব ছিল যে এক্স এর মান। এখানে এক্স অক্ষ থেকে যখন দূরত্ব নির্ণয় করব তখন এক্স হবে না, ওয়াই আর জেডকে ব্যবহার হবে। ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব নির্ণয় করব তখন ওয়াই হবে না, এক্স আর জেডকে ব্যবহার করা হবে, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর যদি জেড অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে হয় তখন কি হবে, জেডকে ধরা হবে না, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার নিশ্চয়ই তোমরা এটা পারবে। এটা এক্স ওয়াই জেডের মান। আমাকে বলেছে অক্ষ তিনটি থেকে দূরত্ব নির্ণয় করতে। হ্যাঁ, তাই বলেছে যে স্থানাঙ্ক অক্ষগুলি থেকে লম্ব দূরত্বগুলো নির্ণয় করো। তার মানে এখানে কি হবে, এক্স অক্ষ থেকে দূরত্ব সমান √ অফ ওয়াই স্কোয়ার মানে 4 প্লাস জেড স্কোয়ার মানে 9, তার মানে √13 ইউনিট। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার মানে 1 প্লাস 4 √5 ইউনিট। জেড অক্ষ থেকে দূরত্ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে √ অফ 1 প্লাস 4 এটা হচ্ছে এক্স স্কোয়ার মানে 1 প্লাস 9 মানে হচ্ছে √10, আর এটা হয়ে যাচ্ছে √ অফ 5, এটা √ অফ 5 ইউনিট একক। তো এই হচ্ছে অক্ষগুলি থেকে বিন্দুটির দূরত্ব। এরপর 7 দাগের কোশ্চেন দেখো, প্রমাণ করো বিন্দু তিনটির সংযোগে একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে আমরা কি করব, দেখো 7 দাগ যে কোশ্চেনটা বলছে যে একটা ত্রিভুজ এ বি সি, এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 3 4, 2 3 4, আরেকটা বলা হয়েছে 3 4 2, আর সি বিন্দুর স্থানাঙ্ক বলা হয়েছে 4 2 3, 4 2 3। তাহলে আমাকে এখন যেটা নির্ণয় করতে হবে যে আগে তিনটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি কি করব, এ বি ইজ ইকুয়াল টু √ অফ এইটা মাইনাস এইটা তার স্কোয়ার মানে 3 - 2 তার স্কোয়ার 1, 4 - 3 1, 2 - 4 তার স্কোয়ার মানে হচ্ছে 4, এটা হচ্ছে √ অফ 6 ইউনিট। ঠিক তেমনি বিসি নির্ণয় করো। বিসি হচ্ছে 4 - 3 তার স্কোয়ার, 2 - 4 এর স্কোয়ার, 3 - 2 এর স্কোয়ার, এটাও √6 ইউনিট। এরপর কি নির্ণয় করব, এসি বা সিএ লিখতে পারো, সিএও লিখতে পারো। এটা কত হবে না, √ অফ 4 + 1 + 1 তার মানে √6 ইউনিট। এইটা গেল আমাদের। হ্যাঁ, তাহলে কি হলো, এ বি বি সি সি এ তিনটে বাহু নির্ণয় করলাম, তিনটে বাহুর দৈর্ঘ্য সেম বেরিয়েছে, তার মানে এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে 7 দাগের 1 কোশ্চেন যে এটা সমবাহু ত্রিভুজ বলে তোমরা প্রমাণ করো। তো আমরা এটা প্রমাণ করে দিলাম। এরপর নেক্সট কোশ্চেন যেটা বলেছে 7 দাগের 2,
যে 2 3 -1 মানে এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, এটা প্রমাণ করতে হবে। তো ঠিক তেমনি আমরা শীর্ষবিন্দু তিনটে লিখে দেব, এ বি বি সি সি এ বের করব। তার মধ্যে এখানে তিনটে সমান বেরিয়েছে, ওটাতে কী বেরোবে? দুটো সমান বেরোবে। তার মানে দুটো সমান বেরোলে যদি কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে নিশ্চয়ই সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তারপরেরটা বলেছে সমকোণী ত্রিভুজ হবে, এটা প্রমাণ করো। তাহলে সমকোণী ত্রিভুজ যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তিনটে বিন্দু দেওয়া আছে, মনে করো এ বিন্দু দেওয়া আছে 350 35, এটা 3-এরটা, 7-এর দাগের 3, -3 2 3 -3 2 3 -3, আরেকটা আছে 2 3 -3 6 1 -3 6 1 -3 6 1 -3। আমি এই সমকোণী ত্রিভুজে কিন্তু বসালাম না, কেন? কোন বিন্দু কোথায় আমি জানি না। আগে আমরা কি করব? এ বি বের করব। আমাকে সমকোণী ত্রিভুজ যেহেতু নির্ণয় করতে দিয়েছে, তার মানে আমরা আর এ বি না বের করে একদম ডাইরেক্ট আমরা এ বি স্কোয়ার বের করব। দিলে রুট ওভারটা হবে না, কেন? সমকোণী ত্রিভুজ হতে গেলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হতে হয়। তার মানে সেখানে যেহেতু স্কোয়ার আছে ওই জন্য আমি ডাইরেক্ট স্কোয়ার নির্ণয় করব। তার মানে রুটটা আমি দেবো না। যদি এ বি বের করতাম তখন রুট ওভার হতো, স্কোয়ার বের করতে গেলে আর রুট ওভার দরকার নেই। তাহলে এ বি কী হবে না 1 + 4 + 9, তার মানে 9 4 13, 13 একে 14। বিসি স্কোয়ার কী করে নির্ণয় করব না 16 + 4 আর -3 + 3 0, তার মানে এটা হচ্ছে 20। সি এ এটা কি করে নির্ণয় করব না 9 + 16 আর এটা হচ্ছে +9, তাহলে হচ্ছে 25 34 34। একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে সি এটা স্কোয়ার, সি এ এর স্কোয়ার, এইটার স্কোয়ার করলে যা হয় এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, তার মানে কি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। দেখো এই দুটোকে যোগ করলে যা হয় এইটার সঙ্গে ওটা সমান হয়, তার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা মেনটেন হয়েছে। তার মানে অতিভুজ কোনটা না সি এ, তাহলে অতিভুজ হচ্ছে সি এ, তাহলে এটার নাম দাও এ, এটা সি আর এটা বি, তাহলে এটা মেনটেন হয়ে যাচ্ছে। সি এ স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ফর্মুলা যেহেতু মেনটেন হয়েছে, তার মানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই কথাগুলো লিখে দিতে হবে। এরপর যেটা বলেছে 4-এর কোশ্চেন, যে বিন্দু তিনটির সংযোগে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। সমকোণী প্রমাণ করতে গেলে এইটা দরকার, আর সমদ্বিবাহু কি করে হবে না সমদ্বিবাহু হতে গেলে এই দুটো সমান বেরোবে, অর্থাৎ এবি আর বিসি, এই যে এবি আর বিসি একটা 14 একটা 20 বেরিয়েছে, যদি এই দুটো সমান বেরোতো তার মানে এইটা সমান এইটা মানে সমদ্বিবাহু, আবার এদের স্কোয়ারের যোগফল মানে এইটা সমান এর স্কোয়ার এর মান যদি হয় তখন সমকোণী। তাহলে যদি এমন হয় যে এই ধর্মও পালন করছে আবার এই দুটোর মানও সমান বেরোচ্ছে, তার মানে সেটা সমকোণীয় হবে আবার সমদ্বিবাহুও হবে।
ওই জন্য সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ওইটাকে আমরা বলবো। তো এইভাবে তোমরা নিজেরা বের করবে, এটা এ বি বি সি সি এ বের করলেই ওটা বেরিয়ে যাবে। 5 যেটা বলেছে প্রমাণ করো এই তিনটে বিন্দু, হ্যাঁ এই বিন্দু তিনটি সমরেখ, এটা আমাকে এই বিন্দু তিনটি সমরেখ এটা আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে। তো দেখো যদি কোনো বিন্দু তিনটি, আচ্ছা হ্যাঁ বিন্দু তিনটি সমরেখ, যদি বিন্দু তিনটে দেওয়া থাকে আমাকে, তাহলে বিন্দু তিনটি সমরেখ কি করে দেখানো হয় দেখো তোমরা উদাহরণ 8-এ করা আছে অঙ্কটা, সেটা তোমরা বের করতে পারো, বের করে দেখে নাও, তাহলে নিশ্চয়ই তোমরা পেরে যাবে। বিন্দু তিনটি সমরেখ বলার একটা উপায় আমরা এমসিকিউতে শিখেছি, এখানে আরেকটা উপায় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আরেকটা উপায় তোমাদেরকে বলা হচ্ছে যে তিনটে বিন্দু সমরেখ দেখানোর আরেকটা উপায়, 7-এর দাগের 5। দেখো যদি এইরকম বিন্দু থাকে যে এ, এইটা বি আর এইটা সি, তখন এটা সমরেখ হবে কিভাবে না, এখানে আমরা এ বি নির্ণয় করব, বিসি নির্ণয় করব, এ বি নির্ণয় করব, বিসি নির্ণয় করব আর এসি নির্ণয় করব। যদি দেখা যায় যে এ বি আর বিসি যোগ করলে যা হচ্ছে, অর্থাৎ এ বি আর বিসি এই দুটো যোগ করলে যা হচ্ছে সেটা এসির সঙ্গে সমান হচ্ছে, এসির সঙ্গে যদি সমান হয়, তার মানে এইটা আর এইটা যোগ করলে যদি এইটার সঙ্গে সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে এ বি সি একই সরলরেখায় অবস্থিত। আর যদি এমন হয় যে এই বি বিন্দুটাকে তোমরা হাতে ধরো, যদি ধরা যেত, তাহলে এটাকে হাতে ধরে বি বিন্দুটাকে যদি উপরে তুলে দাও, তখন কি হবে না, তখন এইরকম হয়ে যাবে, তখন এইটা হয়ে যাবে বি বিন্দু, এ বিন্দু, সি বিন্দু। আমরা কি করলাম, এই বিন্দুটাকে ধরে উপরে তুলে দিলাম। যদি উপরে তুলে দিই তখন এই এ বিও উঠে যাবে, বিসিও উঠে যাবে, শুধু এইটা পড়ে থাকবে এসি থাকলো এখানে। তখন কি হবে, এই দুটোকে যোগ করলে এইটার থেকে বড় হয়ে যাবে, তার মানে কি হবে তখন না এ বি প্লাস বিসি এদের যে যোগফল এটা এসির থেকে বড় হয়ে যাবে। যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তবেই এটা একটা ত্রিভুজ বলে আমরা গণ্য করি। আর যদি দেখা যায় যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি অপর বাহুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তার মানে সেটা ত্রিভুজই নয়, তার মানে এই বিন্দুটা এইটার উপর এসে পতিত হয়েছে, তার মানে এই রকম, তার মানে সমরেখ। এই কনসেপ্ট থেকে এটা আমরা করতে পারি। আর এটাও হতে পারে যে আমার যে এ বির সঙ্গে এই দুটোর যোগফল এর সঙ্গে সমান হবে তেমন কথা নেই, এমনও হতে পারে যে এ বিন্দু হয়তো এখানে আছে, বি বিন্দু হয়তো এখানে আছে, সি বিন্দু হয়তো এখানে আছে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এই যে এসি আর এই যে বিসি, তার মানে এসি আর বিসি এই দুটোকে যোগ করলে তবে গিয়ে হয়তো এ বির সঙ্গে সমান হচ্ছে, এটাও হতে পারে। সেটা আমরা তিনটে বের করলে তখন বুঝতে পারবো যে কাদের যোগ করলে আরেকজনের সঙ্গে সমান হচ্ছে। যদি সমান হয় তখন আমরা বলতে পারবো যে তারা যারা সমান হচ্ছে সেটাকে লিখে দেবো, দিয়ে লিখবো যেহেতু এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা, অতএব এটি একটি সমরেখ বিন্দু, এই বিন্দু তিনটি সমরেখ, এইভাবে আমরা উল্লেখ করে বলবো। তো এই হচ্ছে 7-এর দাগের 5-এর কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বি নির্ণয় করবে, বিসি নির্ণয় করবে, এসি নির্ণয় করবে, দেখবে কোন দুটির যোগফল আরেকটার সঙ্গে ইকুয়াল হচ্ছে। যে দুটির যোগফল আরেকটার সঙ্গে ইকুয়াল হচ্ছে সেটা লিখবে, দিয়ে লিখবে অতএব এটি একটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। তো এইটা গেল আমাদের 7-এর দাগের কোশ্চেন।